দেশ ত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়ার সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি, বর্তমান অবস্থান জানে না সরকার। ব্যাংক খালি করে বিদেশে গেলেও ব্যবস্থা নেয়নি সরকার। বেনজির ও আজিজ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফখরুলের। আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে ঢাকার গোয়েন্দারা। শাইনকে ফেরাতে ইন্টারপোলকে চিঠি। বসবাসের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা। গণপূর্ত মন্ত্রীর স্বীকারোক্তি, বিল্ডিং কোড না মানার জন্য দায়ী করলেন নৈতিকতাকে। এবং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত। কাল যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপে। সংবাদ রাতে দেখছিলেন একে স্টেট বিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশ ত্যাগের আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ অর্থ সরিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুদকের চিঠি অনুযায়ী নির্ধারিত সময়ে বেনজির হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজিরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই সরকারের কাছে। আরো জানাচ্ছেন শামীমা আক্তার। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। এসব নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে সরকার। অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তদন্তে বেরিয়ে আসে তার সম্পদের বিশাল তালিকা। এইসব সম্পদ বেহাত হওয়ার শঙ্কায় দুদকের আবেদনের প্রেক্ষিতে তার নামে থাকা সকল সম্পদ ক্রয়ের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায় গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেছে বেনজির আহমেদ। দুদক আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলমের কাছে প্রশ্ন ছিল, দেশ ত্যাগের আগে তার এই বিশাল সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টের কতটা অর্থ এরই মধ্যে সরিয়েছে, দুদকই বা কেন তাকে দেশ ত্যাগে বাধা দিতে পারল না। আসলে সরিয়ে নিয়েছেন কিনা, সরিয়ে যদি নিয়ে থাকেন কোনো ব্যাংকে নিয়েছেন, কোনো আর্থিক খাতে উনি লগ্নি করেছেন কিনা, অথবা টাকা ক্যাশ করে নিয়ে গেছেন কিনা, অথবা টাকা বিদেশে নিয়ে গেছেন কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক অপরাধের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন দেশে এমএলএআর করেছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, এই তথ্যপত্রগুলো পাওয়ার জন্য। সেগুলো সব কিছু মিলেমিশে মোটামুটি আপনাকে একটু পূর্ণাঙ্গ চিত্র পেতে একটু সময় লাগবে। দুদক আইনজীবী আরও জানান, তার বিশ্বাস 6 জুন তিনি হাজির হবেন, তবে না এলে আইন অনুযায়ী তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি উনি না আসে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। অনুসন্ধানের ভিত্তিতে মামলা হলে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, মানে যেটাই হোক অনুসন্ধান চলে পরবর্তী কার্যক্রম গ্রহণে আইনে কোনো বাধা থাকবে না, উনি থাকুক আর না থাকুক। এদিকে রাজধানীর এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজির আহমেদের অবস্থা নিয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন, আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ দেশ ত্যাগের আগে ব্যাংক থেকে যেমন সরিয়ে ফেলেছে বেশিরভাগ অর্থ, তেমনি বিক্রি করে দিয়েছে দেশি বিদেশে থাকা ফ্ল্যাট সহ বহু সম্পদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধান বেনজির আহমেদ ও আজিজ আহমেদের ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো এবং প্রতারণামূলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবর্তিত কৌশলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। উনি জানেন যে ধর্মের সাথে সভায় বক্তারা অভিযোগ করেন, দেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে বর্তমান সরকার। ক্ষমতাসীনদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল,
যেখান থেকে আপনারা এই জাতীয় কথাগুলিকে প্রচেক করবেন এবং আওয়ামী লীগের অপপ্রচারকে আপনারা কাউন্টার করবেন থ্রু ইউর ইন্টেলেকচুয়াল পারসুট, নট থ্রু এনি ঝগড়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দুর্বিষহ দমন পীড়নের মধ্যে ত্যাগ স্বীকার করে যে লড়াই চালিয়ে যাচ্ছে বিএনপি, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তা চলবে। সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ নান। কিন্তু আমরা মনে করি ইটস নট ফেলিয়ার। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হতে পারবো, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আমরা দেশ শাসন করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবারও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, ক্ষমতা টিকিয়ে রাখতেই আজিজ বেনজিরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না সরকার। শুনতে থাকেন কিন্তু এটা খুব ভরসা করেন না যে শেখ হাসিনা বেনজিরে আজিজ জ্বালিয়ে দিব, কারণ আজিজ বেনজিরের অপকর্মের ফসল শেখ হাসিনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করে তারা। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। আনার হত্যা এ পর্যন্ত দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো। আটক সিয়ামের বিষয়ে তদন্তে কাঠমান্ডুতে ডিবি প্রধান হারুন সহ 4 সদস্যের গোয়েন্দা দল। শাহিনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানায় ডিবি। ফজলে আদিত্য রিপোর্ট। ভারতে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশ তাকে আটক করেছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। আটক সিয়ামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। তিনি ছিলেন শাহিনের সহকারী। আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতার পুলিশও যোগাযোগ রেখেছে। 13ই মে কলকাতায় এমপি আনারকে হত্যার পর লাশ গুম করার ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল চলে যান। আখতারুজ্জামানের সঙ্গে নেপালে তার সহযোগী সিয়ামের বৈঠক হয়। এর পরপরই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহিনও 20 মে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় শাহিন। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনেকে নেপালে রয়েছে এমন ধারণা বাংলাদেশি গোয়েন্দাদের। ঘটনা খতিয়ে দেখতে নেপালে গিয়েছে ডিবি প্রধান সহ 4 সদস্যের গোয়েন্দা দল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশের অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আমাদের, আপনারা জানেন, আমাদের যে ঝিনাইদের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। ডিবি প্রধান জানান, আখতারুজ্জামান ও সিয়ামের পাসপোর্ট, মুঠোফোন নাম্বার সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি ইন্টারপোলকে অবহিত করেন। এছাড়া আখতারুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে ভারতেরও সহযোগিতা চাওয়া হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকায় এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এই নিয়ে এই ঘটনায় দেশে 3 জন, কলকাতায় 1 জন ও নেপালে 1 জন আটক হলো।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার বিচার করবে ভারত, তারা চাইলে তদন্তে যুক্ত হবে বাংলাদেশ। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল এই মামলাটা আমাদের থাকতো। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যায় জড়িত সিয়ামের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। বাবা স্কুল শিক্ষক। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে যোগ দেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। কিছুদিন ধরে তিনি ছিলেন বেকার। এমপি আনার হত্যায় নাম আসায় হতবাক তার বাবা মা। তবে ছেলে অপরাধী হলে বিচার চান তারাও। ভোলা থেকে ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ৩৮ বছর আগে চাকরির সুবাদে বরিশাল থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৮ নং ওয়ার্ডে বসবাস শুরু করেন স্কুল শিক্ষক আলাউদ্দিন মাস্টার ও তার পরিবার। তার 2 সন্তানের একজন সিয়াম। স্থানীয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর পড়াশোনার জন্য চলে আসেন ঢাকায়। রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে যোগ দেন শেখ রাসেল ক্রীড়া সংস্থায়। 3 বছর চুক্তির মেয়াদ শেষ হলে শুরু করেন বেকার জীবন। কিছুদিন পর সিয়াম পরিবারকে জানায় সে নতুন চাকরি শুরু করেছেন, কিন্তু কি চাকরি তার কিছুই জানতেন না বাবা মা। গত 25 মে সবশেষ ছেলের সাথে যোগাযোগ হলে নেপালে যাওয়ার কথা বলে বাবা মাকে। এরপর গণমাধ্যমে সংসদ সদস্য হত্যার সঙ্গে ছেলের সংশ্লিষ্টতার কথা শুনে অনেকটাই হতবাক বাবা মা। আমার জানা মতে সে অপরাধ করতে পারে না, যদিও করিয়া থাকে এটি, তাহলে আমি বাবা হিসাবে তার বিচার চাই। আর যদি এই অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে তার মুক্তি চাই, এবং যদি কেউ ফাঁসাইয়ে থাকে তাহলে তারও বিচার চাই। আমি চাই ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর আমি চাই যারা এই সাথে জড়িত তাদের বিচার হোক। আমার ছেলে যদি জড়িত হয়, যদি তার থাকে, তাহলে তার বিচার হোক। এদিকে সংসদ সদস্য হত্যার ঘটনার সাথে জড়িত সিয়ামের প্রতি ঘৃণা ও নিন্দা জানান এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনির ফাঁসি চান তারা। আগে সামাজিক ছিল, বাট এখন এই যে কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা কেউই স্বাভাবিকভাবে নিবে না। একজন খুনিকে কখনোই কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। খুনির অবশ্যই আমরা উপযুক্ত বিচার চাই। সিয়ামের বিচারের মাধ্যমে ভোলার বোরহানউদ্দিন কলঙ্কমুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় পৌর মেয়র। আমাদের বোরহানউদ্দিন উপজেলাবাসী কলঙ্ক থেকে একটু হলেও যাতে রেহাই পায়, সেই ব্যবস্থা বিচারের মাধ্যমে যাতে সর্বোচ্চ শাস্তি ফাঁসি যাতে হয়, সেই আশাবাদ ব্যক্ত করি। অভিযুক্ত সিয়ামের রাজধানীর জীবনযাপন সম্পর্কে এলাকাবাসী কিংবা বাবা মায়ের তেমন কিছুই জানা নেই। তবে এমপি হত্যার ঘটনায় চরমভাবে মর্মাহত এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিয়ম লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় ঢাকা দিন দিন বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে স্বীকার করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। নৈতিকতার অভাবে মানুষ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানছে না বলেও মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, টেকসই অবকাঠামোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ছোট আকারের বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 100 বছরে বড় কোনো ভূমিকম্প না হয় বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের প্রস্তুতি ও সতর্কতা নিয়ে 2 দিনের আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে রাজুক। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় রাজুকের নেয়া নানা উদ্যোগের কথা জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। সেমিনারে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা করেন। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে নিরাপদ আবাস গড়তে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। একটা বড় ভূমিকম্প কিন্তু প্রায় 125 বছর হয়েছে হয় নাই। সবাই বলতেছে আমরা যে জায়গায় আছি যে কোনো দিন আমাদের এখানে কিন্তু একটা বড় ভূমিকম্প হইতে পারে। আপনাদের আজকের যে ডেলিব্রেশনস হবে, এখান থেকে আপনারা যা
কনক্লুশনস ড্র করবেন ওগুলি যেন যত তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় সেই কাজটা আমাদের করতে হবে। ঢাকায় বসবাসের ঝুঁকি দিন দিন বাড়ছে স্বীকার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, নৈতিকতার অভাবে বিল্ডিং কোড মানছে না অনেকে। প্রণীত পরিকল্পনা সমূহে জাতীয় ভূমিকম্প কৌশলের ব্যাপক এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির অভাব। আমি মনে করি বিল্ডিং কোডের সঠিক এনফোর্সমেন্ট যেমন জরুরি, তেমনি কোনো গভর্নমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রাম যদি থাকে বিল্ডিং ওনারদের জন্য, তাহলে তারা নিজেরাই মোটিভেটেড হবে আর্থকুয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য। নগর পরিকল্পনায় ভূমিকম্প ঝুঁকি ও নিরাপদ বাসস্থান নির্মাণে সরকারের ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জের অনেক এলাকা কয়েকদিন ধরে পানির নিচে, পানিবন্দী হাজার হাজার মানুষ, সীমাহীন দুর্ভোগ। রাত পোহালে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলছে দুদল। জয় দিয়ে শুরুটা রাঙানোর লক্ষ্য দুদলের। ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে ভোর 6:30টায় শুরু হবে খেলা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আইসিসির দুই সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র ও কানাডা। আয়োজক হয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। সরাসরি বিশ্বকাপ খেললেও কানাডাকে খেলতে হয়েছে বাছাই পর্ব। সংক্ষিপ্ত ফরম্যাটে এই ক্রিকেটে যুক্তরাষ্ট্রের সাফল্য বেশ ভালো। সম্প্রতি বাংলাদেশকে টি-20 সিরিজ হারিয়ে তারা জানান দিয়েছে তাদেরকে হালকাভাবে নেয়ার কিছু নেই। কোরি অ্যান্ডারসনের মতো ক্রিকেটার রয়েছেন দলে, সাথে স্টিভেন টেইলর, মোনাক প্যাটেলও আছেন, যারা সম্প্রতি দেশ ও স্ট্রাইক ব্যাট করেছেন। বোলিংয়ে আলী খান, নেত্রাভালকার মতো বোলার রয়েছেন, যারা বল হাতে রয়েছেন দারুণ ছন্দে। কানাডাকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চাইবে স্বাগতিকরা। আমরা কানাডার বিপক্ষে খেলতে পছন্দ করি। বিশ্বকাপের প্রথম ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তারা আমাদের বিপক্ষেও খেলতে পছন্দ করে। ম্যাচটা মোটেও সহজ হবে না। অন্যদিকে কানাডাও ছেড়ে কথা বলবে না। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে যুক্তরাষ্ট্রকে হারানোর অভিজ্ঞতা আছে দলটার। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা। ব্যাটিংয়ে অ্যারন জনসন, নিকোলাস কিটনের মতো দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করা মারকুটে ব্যাটার রয়েছেন, যারা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। সামর্থ্যের সবটাই দিতে চায় কানাডা, বলছেন দেশটির দলপতি। বিশ্বকাপে কানাডার হয়ে প্রতিনিধিত্ব করা বেশ সম্মানের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ। আমরা এমন সুযোগই খুঁজছিলাম। সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে চাই। বোলিংয়ে আছেন কলিম সানা, নিখিল দত্তের মতো কার্যকরী বোলার। তাই তো যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা রাঙাতে চাইবে কানাডা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতকের নিম্নাঞ্চলে তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন 5 গ্রামের অন্তত 20,000 মানুষ। সেই সাথে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কায় উপজেলার 50,000 মানুষ। সহকর্মী মেহেদি হাসানের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হুহু করে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা। শুক্রবার থেকে সুনামগঞ্জে বৃষ্টিপাত কমায় জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমলেও পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে ছাতকের সুরমা নদীর পানি। শনিবার দুপুর নাগাদ 24 ঘন্টায় সুরমা নদীর পানি 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি বাড়ায় ছাতক উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলের মুক্তিয়ারখলা, হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক তলিয়েছে পানিতে। এতে ছাতক উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। রাস্তার মাঝে এবার সারা বাড়িঘর এবারে পানি পিছনে তা আটু পানি রাস্তাঘাটে বুড়াইয়া করে পানির কল করিবা লাগছে, আমরা খুব অসুবিধা। সড়ক পথের বিকল্প হিসেবে নৌকায় যাতায়াতের চেষ্টা করলেও স্রোতের ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। রাস্তাঘাট আমরা তলে এসে আমরা চলতে খুব কষ্ট আর কি। কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসা যাইতে পারছি না, কোনো লাগা বাড়িতে যেতে পারছি না, অনেক প্রচুর পানি।
গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট পড়ে গেছে অনেক সমস্যা, অনেক সময় দেখা যায় নৌকা নাই অনেকেই, এদের আরো বেশি সমস্যা দেখা দেয়। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। হু হু করে পানি ঢোকায় বন্যার কবলে পড়ার শঙ্কা স্থানীয় 50,000 মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। সরকারি নীতি সহায়তা না পেলে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না, জানালেন বিজিএমইএ সভাপতি। কমছে রপ্তানিমুখী কারখানা। জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ ধাপে 55 উপজেলায় ভোট হবে আগামী 5 জুন। শেষ সময়ে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও ও নান্দাইল উপজেলার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুমিল্লা তো জমজমাট নির্বাচনের প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ক্লান্তিহীন ছুটছেন ভোটারদের দোরগোড়ায়। ভোটাররা বলছেন প্রয়োজনে পাশে পাবেন এমন প্রার্থীকেই দিবেন ভোট। সরকারের নীতিগত সিদ্ধান্ত না পেলে 2030 সালের মধ্যে পোশাক শিল্পে $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বৈশ্বিক সংকট আর করোনা মহামারীর কারণে রপ্তানিমুখী কারখানা 5,000 থেকে কমে 2,200-তে নেমেছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববাজারে বাংলাদেশের শেয়ার প্রায় 8%। স্মার্ট গার্মেন্টস শিল্প গড়তে গণমাধ্যমের সহায়তা চান তিনি। পরিবেশ বান্ধব কারখানা তৈরির, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, ম্যানমেড ফাইবার ভিত্তিক শিল্প বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ নীতি সহায়তা আনা, পণ্য খালাসে কাস্টমস হয়রানি, বন্ড অডিট এবং ভ্যাটের জটিলতা নিরসনে আমরা ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারের, ঢাকা ও কাস্টমস বন্ড কমিশনারের চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। ভিটামিন এ+ ক্যাম্পেইন সফল হওয়ায় দেশের রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে ভিটামিন এ+ ক্যাম্পেইন উদ্বোধন করে কথা বলেন তিনি। এবার প্রায় 2,22 লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় 27 লাখ আর 12 থেকে 59 মাস বয়সী শিশু প্রায় 1,95 লাখ। এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। সরকারের একটা ভালো উদ্যোগ যে এরকম একটা আয়োজন করছে, ক্যাম্প করে করে দেখা যায় সবাই উৎসাহী হয়। আমাদের নিজেদের এই টেনশনটা করা লাগছে না যে আমার বাচ্চাকে কবে খাওয়াবো, কোথায় খাওয়াবো, সরকার ঠিক নির্দিষ্ট সময় পরপর নিচ্ছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো ব্র্যাক ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা। এতে বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশ নেন। ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডারদের 2023 সালের জন্য 20% লভ্যাংশ অনুমোদন দিয়েছেন, যার 10% নগদ এবং 10% স্টক ডিভিডেন্ড আকারে বন্টন করা হবে। ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সেলিম আর এফ হোসেন শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান এজিএম পরিচালনা করেন।
মানিকগঞ্জের সিংগাইরে 4 ভুয়া র‍্যাব সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দোহারের জয়পাড়া এলাকা থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে 1 কেজি স্বর্ণসহ র‍্যাবের স্টিকার যুক্ত মাইক্রোবাসে করে জামশার দিকে আসে অপহরণকারীরা। স্থানীয়দের কাছে র‍্যাবের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় তারা। পরে গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে দেয়া হয়। ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার বেলা 11:30টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় আমির আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল ভাতিজা কবির, সাদ্দাম ও মনিরের সঙ্গে। শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আমির আলী, তার ছেলে ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে কবির, সাদ্দাম ও মনির। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় ছেলে মাহফুজুর রহমান। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গায় চালককে হত্যা করে তার অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে বাসুদেবকোল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেজাউল করিম রাতে ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশ থেকে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও র‍্যাব। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে আলামিন নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চক মুকিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কলেজ ছাত্র ওই গ্রামের যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত কলেজ ছাত্র বর্তমানে সিরাজগঞ্জ শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশ ত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়া সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি, বর্তমান অবস্থান জানে না সরকার। ব্যাংক খালি করে বিদেশে গেলেও ব্যবস্থা নেয়নি সরকার, বেনজির ও আজিজ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফখরুলের। আনারের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক, ফিরিয়ে আনতে কাঠমান্ডুতে ঢাকার গোয়েন্দারা, শাহিনকে ফেরাতে ইন্টারপোলকে চিঠি। বসবাসের জন্য দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ঢাকা, গণপূর্ত মন্ত্রীর স্বীকারোক্তি, বিল্ডিং কোড নামানোর জন্য দায়ী করলেন নৈতিকতাকে। এবং প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত, কাল যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপে। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।